NTVWB.com এ আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। জ্বলছে ইরান, আর এই ইরানের জ্বলুনি গোটা বিশ্ব কিন্তু টের পেতে চলেছে। অনেকের অনেক রকম বক্তব্য সামনে আসছে, অনেক দেশ অনেক রকম ভাবে বিষয়টি উদ্ধৃত করছে, কিন্তু আজকে জানার চেষ্টা করব এই যে ইসরায়েলের হামলা ইরানের ওপর, এর প্রভাব অন্যান্য দেশগুলিতে ঠিক কিরকম পড়তে পারে, এটাই আজকে মূলত আলোচনার বিষয়। ইসরায়েলি বিমান হামলায় ইরানের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকরণ ইউনিটে আগুন লেগে গিয়েছে। আগুন মানে ভয়াবহ আগুন, এবং এটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র। সাউথ পার্সে গ্যাস উৎপাদন আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে, আংশিক বলাটা ভুল, পুরোপুরি বন্ধ। এবং এই আঘাতের ফলে প্রতিদিন প্রায় 1,20,00,000 ঘনমিটার গ্যাস উৎপাদন আপাতত বন্ধ। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি তীব্র প্রতিশোধ নেওয়ার কথা বলছেন, মানে এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হবে না। ইরানের এই যে ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর জ্বালানি উৎপাদন, এর ফলে কয়েক দশকের মধ্যে সর্বাধিক জ্বালানি সংকটের মুখোমুখি হয়ে গিয়েছে ইরান। ইরানের চেম্বার অফ কমার্স তাদের বক্তব্য, গ্যাসের ঘাটতির কারণে ইতিমধ্যেই ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে গোটা ইরান জুড়ে, মানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তারপরে তো যুদ্ধের আবহ, লাইন কাট করতেই হচ্ছে। অর্থনীতি প্রতিদিন প্রায় $250 মিলিয়ন ক্ষতি হচ্ছে। ভাবুন কোন পর্যায়ে ক্ষতি। ইসরায়েলের বর্তমান হামলা কিন্তু তার আগে থেকে ইরান বিভিন্ন প্রস্তুতি নিয়ে রেখেছিল, যেমন সরকারিভাবেই বিভিন্ন বাড়ি ঘর কলকারখানায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছিল সময় অনুপাতে। তখনও কিন্তু অনেক সমস্যা তৈরি হয়েছিল। বেশ কিছু জায়গায় ইরানের উপরে নিষেধাজ্ঞা রয়েছে, আপনারা জানেন, যে কারণে তারা আর ঠিকঠাক উঠে দাঁড়াতে পারছিল না। তারপর বেশ কিছু পুরাতন অবকাঠামোর ওপর এই যে হামলা, সেই হামলা নতুন করে চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে, কারণ তাদের পরিকাঠামোই নষ্ট হয়ে গিয়েছে। ইরানের জ্বালানি অবকাঠামো আক্রমণের ফলে বিপর্যয় হয়ে গিয়েছে গোটা ইরানে, আর সেগুলো মেরামত করা ভীষণ ব্যয়বহুল এবং তার সঙ্গে সময় সাপেক্ষ, মানে এত তাড়াতাড়ি হবে না। এই মুহূর্তে জার্মানিতে অবস্থান করছে ইরানের জ্বালানি বিশেষজ্ঞ আব্দুল্লাহ বাবাখালি। তার বক্তব্য, গোটা বিশ্ব জুড়ে এর প্রভাব পড়বে। দক্ষিণ পার্স তারা মূলত দেশীয়ভাবে ইরানকে জ্বালানি সরবরাহ করে, যেটা পারস্য উপসাগরের ওপর অবস্থান করছে। এটি গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, আর এই রুটটি ইসরায়েল হামলা যদি করে সেই ক্ষেত্রে একেবারে যুদ্ধক্ষেত্রে, এখনই তো যুদ্ধক্ষেত্রে রয়েছে, তখন পুরোপুরি যুদ্ধের মধ্যে চলে আসবে। আর যার ফলে বাজারে তেল যাওয়াটা রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এবং জ্বালানির উপরে এই হামলার ফলে মুদ্রাস্ফীতি ঘটতে আর বেশি সময় নেই। বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোতে জ্বালানি পৌঁছবে না এখান থেকে, আর এর ওপরই কিন্তু নির্ভর করে থাকে এশিয়া ইউরোপের জ্বালানি। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি মানে খার্গ দ্বীপ, যাকে বলা হয় ইরানের প্রধান তেল রপ্তানিকারক টার্মিনাল, হরমুজ যে প্রণালী, সেই হরমুজ প্রণালীর ওপরে হামলার আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে। আর এখান দিয়ে গোটা বিশ্বে 21% এলএনজি এবং 14 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রতিদিন যাতায়াত করে এখান থেকে। সেই যাতায়াতের ওপর এবার বাধা তৈরি হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছে, যদি সংঘাত আরো বাড়ে তাহলে কাতারের জ্বালানি যে কার্যক্রম, ইসরায়েলের নিজস্ব যে অবকাঠামো, সেখানেও ক্ষতি হবে। উভয় দেশের যে জ্বালানি উৎপাদন, সেখানে একে অপরকে হামলা করবে। আর এই আক্রমণের ফলে এশিয়া ইউরোপ বিশ্বব্যাপী
সরবরাহের যে শৃঙ্খল সেটা ভেঙে যাবে, স্বাভাবিক, এটা তো ভাঙবেই। এবং এর ফলে বাজারের অবস্থাটা কি একটু শুনুন। ইসরায়েলের এই হামলার পরে শুক্রবার তেলের দাম 14% বেড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এরপর এটা আমরাও বুঝবো, আমাদের মতন সাধারণ মানুষ। ব্যারেল প্রতি $73 দাঁড়িয়েছে। ওপেকের তৃতীয় বৃহত্তম উৎপাদক হচ্ছে ইরান, আর সেই ইরানের যে খার্গ দ্বীপ, তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। হরমুজ প্রণালীর ওপরে আঘাত এবং গ্যাসের দামও আকাশ ছোঁয়া হতে চলেছে। ভয়াবহ পরিস্থিতি। গোটা বিশ্ব জুড়ে জ্বালানি সংকট হওয়ার সম্ভাবনা, কারণ একে একে যেভাবে বিভিন্ন দেশ জড়িয়ে যাচ্ছে, তাতে সর্বনাশ যে কোথায় গিয়ে পৌঁছবে এ বলা খুব মুশকিল। ইতিমধ্যে ইরানে বিদ্যুৎ বিভ্রাটের সঙ্গে সঙ্গে আশেপাশে বিভিন্ন দেশ, সেখানেও বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। অর্থনীতির কথা যদি বলি, প্রতিদিন $250 মিলিয়ন ক্ষতি হয়ে যাচ্ছে ইসরায়েলি হামলার ফলে। ইরানের সরকারি বাড়িঘর, বিভিন্ন কারখানা তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছে। বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে তাদের অবকাঠামোগত কোনো উন্নতি তারা করতে পারছে না। এই রকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের ওপরেও প্রভাব পড়ার সম্ভাবনা সর্বাধিক। যদিও ভারত যে তেল নিয়ে আসে তার 40% তেলই আনে রাশিয়া থেকে, সুতরাং সেখানে আপাতত কোনো রকম সমস্যা নেই। তবে ভারত চেষ্টা করছে ইউরোপের কিছু দেশ, সেখান থেকেও যাতে তেল নিয়ে আসা যায়। আফ্রিকান কিছু কান্ট্রিতে সেখানেও তেল রয়েছে, সেখান থেকে যাতে তেল আনা যায়। এমনকি আমেরিকা থেকেও ভারত তেল আনছে। ভারত চাইছে না যে কোনোভাবে যেন একটা দেশের উপরে নির্ভরশীল থাকতে, কারণ 40% নির্ভরশীলতা মানে একটা জিনিস বুঝতে হবে, যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে সম্পর্কের অবনতি ঘটতেই পারে। কিন্তু সেই সম্পর্কের অবনতি যদি ঘটে, সেই ক্ষেত্রে তেলের যে সরবরাহ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এরই মধ্যে একটা সুখের খবর এসছে, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে বিপুল তেলের ভান্ডার পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই তেলের ভান্ডার যদি পাওয়া যায়, ওই বিদেশের উপরে আমাদের কিন্তু আর নির্ভর করতে হবে না। এবং আশা, ভীষণ আশা, হয়তো পাওয়া যেতেও পারে। ইতিমধ্যেই যে খনন কার্য সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এটার আপডেট পরে দেব। তবে আপাত দৃষ্টিতে বর্তমান পরিস্থিতিতে ইরানের ওপরে যুদ্ধ হচ্ছে, কিন্তু সেই যুদ্ধের প্রভাব এশিয়া, ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশ পাবে। কারণ জ্বালানি নির্ভরশীলতা, এই জ্বালানি নির্ভরশীলতার জন্যই কিন্তু বিপদ ঘনিয়ে আসছে। আর মাত্র যদি কয়েকটা দিন এইভাবেই যুদ্ধ চলতে থাকে, আপনারা নিজেরাও বুঝবেন, গাড়ি নিয়ে গিয়ে যখন তেল ভরতে যাবেন তখন বুঝবেন যে যুদ্ধটা কেন হচ্ছে। এই প্রশ্ন আপনারা তুলবেন। কি বলবেন আজকের প্রতিবেদন নিয়ে, এবং তেলের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ঠিক কতটা রয়েছে? আমি তো বিভিন্ন রকম যে বিষয় সেগুলো সামনে তুলে ধরলাম। আপনাদের জানা থাকলে অবশ্যই সেটা জানাবেন, যাতে পরবর্তী ভিডিও আমি করতে পারি। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।